দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। স্পেশাল প্যাকেজ পাচ্ছে না বিহার। স্পেশাল প্যাকেজ নিয়ে প্রশ্ন করেন জেডিইউ সাংসদ রামপ্রীত। সিদ্ধান্ত হয়নি এমনটাই উত্তর দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। বিজেপি জেডিইউ মধুচন্দ্রিমা কি তবে শেষ হতে চলল? অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দিব্যেন্দুদা, এনডিএ সরকারে যোগ দিয়েও বিশেষ লাভ হলো না নীতিশ কুমার, এবং জেডিইউর তরফে যেমনটা প্রথম থেকে জল্পনা ছিল যে এনডিএ সরকারে যোগ দেওয়ার পর বিশেষ কোনো প্যাকেজ পেতে পারে বিহার বা বিশেষ রাজ্যের মর্যাদা, যে দাবি দীর্ঘদিন ধরে বিহারের তরফে করা হচ্ছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, এনডিএ সরকারে যোগ দিয়েও বিশেষভাবে কিন্তু লাভ হলো না নীতিশ কুমারের। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি আপাতত খারিজ করে দিল কেন্দ্র, এবং যে শর্ত অতীতে একাধিক রাজ্য বিশেষ রাজ্যের মর্যাদা পেয়েছে সেই শর্ত পূরণ করতে পারছে না বিহার। তাই এখনই বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব নয়। ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আমরা দেখেছি যে জেডিইউ অর্থাৎ প্রথম থেকে যে জল্পনাটা ছিল যে এনডিএ সরকারে যোগ দেওয়ার পর নীতিশ কুমার, জেডিইউর তরফে যেমনটা দাবি করা হয়েছিল, যেমনটা জল্পনা চলছিল যে বিশেষভাবে কোনো রাজ্যের মর্যাদা পেতে পারেন বিহার। যেহেতু বিহারে আগামী বছরে রয়েছে বিধানসভা নির্বাচন, সে জায়গায় বিজেপি জেডিইউ যে সম্পর্ক, সেই সম্পর্ক কোথাও গিয়ে ভাঙন ধরল কি? দেখো, এটা কিন্তু এক্ষুনি বলা সম্ভব নয়, কিন্তু কোথাও একটা কিন্তু অস্পষ্ট একটা ছবি দেখা যাচ্ছে। তার কারণ বারবার করে গতকাল যেটা আমরা 21শে জুলাই মঞ্চে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব কিন্তু পরিষ্কার বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, এই যে বিজেপি সরকার, কেন্দ্রে যে বিজেপি সরকার বা এনডিএ সরকার, সাহিত্য কিন্তু বেশি দিন নয়, খুব শীঘ্রই পড়ে যাবে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমারের যে দল, সেই নীতিশ কুমারের দলকে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রী দেওয়া হয়নি। প্রথম, দ্বিতীয়, তিনি রেলমন্ত্রী চেয়েছিলেন, রেলমন্ত্রকও তাকে দেওয়া হয়নি। তিনি তারপরে স্পিকার পদ চেয়েছিলেন, এই স্পিকার পদও দেওয়া হয়নি। তারপরে বাকি ছিল যে রাজ্যের জন্য স্পেশাল স্ট্যাটাস, অর্থাৎ উন্নয়নশীল যে সমস্ত রাজ্য, তাদের উন্নয়নের জন্য যে আর্থিক প্যাকেজ দেওয়া হয়, সেই প্যাকেজটা কেন্দ্র অনেক সময় দেয় যে এনডিসি অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাদের সঙ্গে আলোচনা করে যে কোন কোন ক্যাটেগরি বা কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই রাজ্যকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়। যে স্পেশাল স্ট্যাটাস এর আগে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডকে দেওয়া হয়েছে। এবং এই যে বিষয়টা সামনে এলো আজকে, যে বিহার, গতকালই আমরা দেখেছি যে সর্বদলীয় বৈঠক, সেখানে জেডিইউ দাবি করেছিল স্পেশাল স্ট্যাটাসের জন্য, কিন্তু কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কারণ জেডিইউর যে একজন এমপি রামপ্রীত মণ্ডল, ঝাঝারপুরের যিনি এমপি, সেই সাংসদ, তিনি প্রশ্ন করেছিলেন, তিনি উত্তর চেয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে, এবং কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে যে বিহারকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হবে, এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়নি। অর্থাৎ সেটা ভবিষ্যতে হতেই পারে যে বিহারকে স্পেশাল স্ট্যাটাস দিল, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু বিহার স্পেশাল স্ট্যাটাস পাচ্ছে না। এবং টিডিপি, তেলেগু দেশম পার্টি, তারাও স্পেশাল স্ট্যাটাস পাবে কিনা সেটা এখন স্পষ্ট নয়, যদিও গতকাল টিডিপির তরফ থেকে কোনো স্পেশাল স্ট্যাটাস দাবি করা হয়নি, যদিও ওয়াইএসআরসিপি তারা দাবি করেছিল স্পেশাল স্ট্যাটাসের। কিন্তু যা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়াচ্ছে, যেটা আমি আগে বলছিলাম, যে এই যে এনডিএ সরকার, তার যে শরিক নির্ভরতা, অর্থাৎ জেডিইউ এবং টিডিপির ওপর একটা বড় অংশে নির্ভর করতে হবে বিভিন্ন বিল পাস করানোর জন্য, বিভিন্ন প্রস্তাব পাস করানোর জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোথাও একটা এই যে নিজেদের মধ্যে যে ঐকমত্য, সেটা কিন্তু একটা ভাঙন দেখা যাচ্ছে বা স্থির ধরছে, সেটা বোঝা যাচ্ছে যে আদৌ নীতিশ কুমার যিনি জাতীয় রাজনীতিতে মানে পাল্টি কুমার নামে পরিচিত, তিনি বারবার দল বদল করেন, এই জায়গায় দাঁড়িয়ে যে নীতিশ কুমারের পক্ষেও কিন্তু এর পরে কখনো যদি তিনি মনে করেন যে তিনি ঠিক মতো সম্মান পাচ্ছেন না, তিনি ইন্ডিয়াতে তিনি তাকে থাকার মতো জায়গাতে তাই সম্মানটা তিনি পাচ্ছেন না, তাহলে কিন্তু দল বদল করতে পারেন। কারণ যদি সেটা হয় তাহলে কিন্তু চাপে পড়বে এই মোদী সরকার, তৃতীয় মোদী সরকার, কারণ বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। একদমই ধন্যবাদ জানাবো তোমায় দিব্যেন্দু ঘোষ, আমাদের অ্যাসাইনমেন্ট হেড ছিলেন ফোন লাইনে। নিট, যেরকম আমরা দেখেছি যে আজ সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে, এবং তবে বিজেপি জেডিইউর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক কোথাও গিয়ে ভাঙন না হলেও ছন্দ যে পতন ঘটলো তা এ বিষয় থেকে স্পষ্ট।
নিট ইস্যুতে সংসদে উত্তাল। নিট দুর্নীতিতে সরব বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একের পর এক প্রশ্ন করেছেন বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নিশানা করেছেন রাহুল গান্ধী এবং যেখানে রাহুল গান্ধী তিনি সংসদে প্রশ্ন তুলেছেন দুর্নীতি রুখতে শিক্ষামন্ত্রীর কি ভূমিকা, এমনই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে আজ থেকে, আর শুরুতেই কেন্দ্রকে অল আউট আক্রমণে বিরোধীরা। যে বিষয়ে রাহুল গান্ধী তুলে ধরেছেন টাকা থাকলে দেশের যে কোনো পরীক্ষা কিনে নেওয়া যায়, এমনটাই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। আর কি বলেছেন শোনাবো আপনাদের। Minister has blamed everybody except himself. Right? The issue is that there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. And that is why we are asking some very simple questions to Honorable Minister. Number one, as this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, নিট ইস্যুতে সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রের এনডিএ সরকারকে কতটা চাপে রাখলো বিরোধীরা? দেখুন, একটা কথা আছে যে সকালটা দেখেই সারাদিন কেমন যাবে তার একটা আভাস পাওয়া যায়। আজকে বাজেট অধিবেশনের একেবারে শুরুতেই রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা যে মূর্তিতে আবির্ভূত হলেন এবং যেভাবে সরকারকে নিট দুর্নীতি ইস্যুতে এবং আরও নানান ব্যাপারে চেপে ধরলেন, তাতে বোঝা যাচ্ছে যে সংসদের মধ্যে একটা রাজনৈতিক শক্তির ভারসাম্যগত পরিবর্তন ঘটেছে। এই বিরোধী আগের সংসদের বিরোধীর মতো নয়। এই বিরোধী অনেক আত্মবিশ্বাসী, অনেক সোচ্চার, অনেক সরব এবং প্রত্যেকটি ইস্যুকে তারা সরকারের সামনে তুলে ধরে জবাব নেওয়ার চেষ্টা করবে, এমনকি আরও বড় সংসদের মধ্যে আন্দোলনের দিকে এগোতে পারে। আমরা দেখলাম যে নিট ইস্যু নিয়ে একটার পর একটা ঘটনা যখন আমাদের সামনে আসছে এবং প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টে সেটা নিয়ে বিচার চলছে, তখন রাহুল গান্ধী সরব হলেন নিট দুর্নীতি নিয়ে, সরব হলেন অখিলেশ যাদব এবং তারা বললেন ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদে রেখে এই দুর্নীতির মূল অবধি যাওয়া সম্ভব নয়। অর্থাৎ তারা ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিত্ব থেকে সরাবার কথাই পরোক্ষে বললেন। উত্তর দিতে গিয়ে ধর্মেন্দ্র প্রধান বেশ আমতা করলেন এবং স্পষ্টই দেখা যাচ্ছিল যে তার উইকেট টলমল করছে। তিনি অবশ্য প্রথম বাক্যটি এই বললেন যে কোনো পেপার লিকের ঘটনা ঘটেনি। তারপরে আবার অবশ্য বললেন যে এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সব মিলিয়ে ধর্মেন্দ্র প্রধানের যে জবাব, সেই জবাব খুবই এলোমেলো এবং নড়বড়ে দেখিয়েছে এবং এটার থেকেই স্পষ্ট হচ্ছে যে বিরোধীরা যে কোনো জনগণের ইস্যুতে, সাধারণ মানুষের ইস্যুতে খুব জোরের সঙ্গে চেপে ধরবেন। এবং আরও ভালো লাগছে একজন প্রকৃত বিরোধী দলনেতার ভূমিকায় রাহুল গান্ধীকে দেখে। এর আগে কংগ্রেসের যথেষ্ট আসন ছিল না বলে বিরোধী দলনেতার স্বীকৃতি তাদের নেতা পাননি এবং অধীর চৌধুরী লোকসভায় কংগ্রেসের নেতা ছিলেন, তারও ধার ছিল তার কথায়, কিন্তু ভার ছিল না। আজকে রাহুল গান্ধী ধারও রয়েছে, ভারও রয়েছে, সব মিলিয়ে প্রধানমন্ত্রীর উল্টো দিকে দেশের কথা তুলে ধরেন যিনি, তিনিই বিরোধী দলনেতা। সেই দায়িত্ব কিন্তু রাহুল গান্ধী যথেষ্ট দক্ষতার সঙ্গে পালন করছে বলেই আমাদের মনে হয়েছে। একদমই। আশিসদার সঙ্গে থাকুন। নিট পরীক্ষায় যে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমনটাও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি জানিয়েছেন এবং লোকসভা নির্বাচনের শুরুতেই এই নিট ইস্যুতে একেবারে কেন্দ্রকে চেপে ধরল বিরোধীরা।
নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ নেই, সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন। প্রধান বিচারপতি মামলার তদারকি করছেন, সংসদে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি সংসদে কি বলেছেন এ বিষয়ে শুনুন। Sir, with full responsibility, I would like to submit in front of House through you, sir. There is no evidence of paper leak in last 7 years in any number. So there are incidents. Already this case, right now, Speaker sir, this case is going in front of Honorable Supreme Court. All the things has come out. Every question has put in front of Supreme Court. Honorable CJI is personally presiding over that bench, and with full responsibility I can say, in last, after NTA, more than 240 examination has been conducted, more than 5 crore students has been applied, and more than 4.5 crore students successfully participated in the examination. These are the all fact and records. সংসদে প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনানো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ নেই এমনটাই স্পষ্ট করেছেন, অর্থাৎ এত অভিযোগ, ডাক্তারি সর্বভারতীয় যে প্রবেশিকা পরীক্ষা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখেছি, আজ বিরোধীরা যে অভিযোগ করছেন কিন্তু তিনি তার অবস্থানে অনড় থাকলেন। দেখুন, আমরা তো ধর্মেন্দ্র প্রধানের যে বক্তব্য সংসদে শোনালাম, আমাদের দর্শকরা, আমাদের লক্ষ লক্ষ দর্শক সেটা শুনতে পেলেন, এবং এই বক্তব্য শুনে আমার তো প্রথম প্রতিক্রিয়া হচ্ছে এই যে বাংলায় একটা প্রবাদ আছে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। তিনি নিজেই যখন বলছেন সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে তার নেতৃত্বাধীন বেঞ্চ নিট কেলেঙ্কারির ব্যাপারে বিচার চালাচ্ছে, তাহলে তার এই কথা বলে শুরু করার কি দরকার ছিল যে নিটে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। অর্থাৎ দেখা যাচ্ছে যে নিজের চেয়ার বাঁচাতে, নিজের গদি বাঁচাতে, নিজের মন্ত্রিত্ব বাঁচাতে ধর্মেন্দ্র প্রধান একটা সাফাই দিচ্ছেন, যে সাফাই তিনি নিজেই দাঁড়িয়ে থাকতে পারছেন না, যে সাফাইয়ে পরবর্তী বাক্যেই তাকে বলতে হচ্ছে এটা নিয়ে মামলা চলছে এবং সেই মামলা তার সরকার তদারকি করছে। সুতরাং একথা বলা যেতে পারে ধর্মেন্দ্র প্রধানকে আজকে খুবই নড়বড়ে, খুবই টলমলে দেখিয়েছে, এবং শেষ পর্যন্ত তিনি তার গদি বাঁচাতে পারবেন নাকি বিরোধী পক্ষের চাপে শেষ পর্যন্ত তাকে তার চেয়ার ছেড়ে চলে যেতে হবে, সেদিকেই কিন্তু তাকিয়ে আছে দেশবাসী। ধন্যবাদ জানাবো আশিস দা। আর এ নিয়ে আমরা রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া নিয়েছিলাম এবং আপনাদের শোনাবো পরপর তৃণমূল নেতা শান্তনু সেন, পাশাপাশি সিপিএম নেতা শতরূপ ঘোষ কি প্রতিক্রিয়া দিয়েছেন। দেখুন, 24 লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে এই শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি যে নিট স্ক্যাম হয়েছে, এটা নিয়ে আর নতুন করে বলার অবকাশ নেই। এবং তার উপরও হাস্যকর ভাবে আজকে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন কোনো পেপার লিক কোথাও হয়নি। এর থেকে বড় মিথ্যা আর বোধহয় কোনো কিছু হতে পারে না। সুতরাং আজকে শিক্ষা ব্যবস্থাকে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র মধ্যে দিয়ে যে জায়গায় নিয়ে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে দুর্নীতির শিখরে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দিয়েছে, আজকে গরিব ঘরের মানুষ আগামী দিনে শিক্ষা পাবে কিনা সে নিয়ে সত্যি সন্দেহ আছে। এর আগে বিজেপির যখন 300-র উপর এমপি ছিল, এর আগেও যখন ওরা ব্যাপক স্ক্যাম করেছে বা বিভিন্ন স্ক্যাম করেছে, নিটের স্ক্যামও আপনারা জানেন যে এর আগেও কয়েকবার নিটের পেপার লিক হওয়ার অভিযোগ উঠেছিল এর আগের বিজেপি গভর্নমেন্টগুলোর সময়। কিন্তু তখন বিজেপির সংখ্যা এত বেশি ছিল পার্লামেন্টে, ওদের দেশ জুড়ে মিডিয়ার উপর এত বেশি প্রভাব ছিল, পার্লামেন্টে একচেটিয়া ক্ষমতা ছিল, সমস্ত রাজ্যে দখল করে রেখে দিয়েছিল, সুতরাং সেই প্রশ্নগুলোকে চাপা দিয়ে দিতে পেরেছিল। আজকে বিজেপি দুর্বল হয়েছে, আজকে পার্লামেন্টে বিরোধীরা শক্তিশালী হয়েছে, তাই এইবার চেষ্টা করেও আর এগুলোকে চাপা দিতে পারছেন। গোটা দেশ জুড়ে রাজ্যে রাজ্যে কার কোথায় পরীক্ষা সিট পড়বে, কার কি কোয়েশ্চেন পেপার কবে যাচ্ছে আগে হাতে পেয়ে যাবে, কে খাতা দেখবে, কত নম্বর আসবে, সব আগে থেকে ঠিক হয়ে যাচ্ছে। এবং গুজরাটের মতো রাজ্য, নরেন্দ্র মোদী অমিত শাহর রাজ্য, ওখানকার ক্লাস 12-এ পাস করেনি যে মেয়ে, সে নিটে 700-র মতো র্যাঙ্ক করেছে। সুতরাং এত বড় একটা দুর্নীতি হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে নিটে দুর্নীতি হয়েছে। সুপ্রিম কোর্টে দেওয়ার পরে তার জন্য কেউ দায়ী হবে না, তার জন্য কেউ কোনো তার দায়কে প্রশ্ন করা হবে না। একটার পর একটা রেল দুর্ঘটনা হবে কিন্তু রেলমন্ত্রী বহাল থাকবে। নিট থেকে শুরু করে আজকে নেটের পরীক্ষা ক্যান্সেল করে দিতে হলো, তারপরও শিক্ষামন্ত্রী বা এইচআরডি মন্ত্রী বহাল থাকবে। এটা কেমন কথা হলো? ডেফিনেটলি ওনার পদত্যাগ করা উচিত এবং মোদির উচিত ওনাকে সরিয়ে নতুন কোনো মন্ত্রী আনা।
সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। 60 বছর পর 3 বার ক্ষমতায় কোনো দল, তৃতীয়বার ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ সংসদে অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেশ কিছু বিষয়ে উত্থাপিত করেন। আজ সোমবার অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদ এবং দেশের জনগণের উদ্দেশ্যে বেশ কিছু বিষয় তুলে ধরেন। এটা গোটা দেশের কাছে গৌরবের বিষয়। বাজেট অমৃতকালের গুরুত্বপূর্ণ বাজেট। 8% আর্থিক উন্নয়ন হয়েছে দেশে। আগামী 5 বছরে কাজের দিশা দেখাবে এই বাজেট। দেশের ভিত মজবুত করবে এমন বাজেট। দেশবাসীর স্বপ্ন পূরণের ভিত্তি স্থাপন করবে। কণ্ঠরোধের চেষ্টার স্থান গণতন্ত্রে নেই। সবাই একসঙ্গে দেশের জন্য লড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন শোনা कि करीब 60 साल के बाद कोई सरकार तीसरी बार वापस आए और तीसरी पारी का पहला बजट रखने का सौभाग्य प्राप्त हो, ये भारत के लोकतंत्र की गौरव यात्रा की अत्यंत गरिमापूर्ण घटना के रूप में देश इसे देख रहा है। ये बजट अमृतकाल का एक महत्वपूर्ण बजट है। हमें 5 साल का जो अवसर मिला है, आज का बजट हमारे उन 5 साल के कार्य की दिशा भी तय करेगा और ये बजट 2047 जब आजादी के 100 साल होंगे तब विकसित भारत का जो हमारा सपना है, उस सपने को पूरा करने की मजबूत नींव वाला बजट लेकर के हम कल देश के सामने आएंगे कि भारत बड़ी इकोनॉमी वाले देशों में सबसे तेज गति से आगे बढ़ने वाला देश है। गत 3 वर्षों में लगातार 8% ग्रोथ के साथ 8% ग्रोथ के साथ हम आगे बढ़ रहे हैं, हम ग्रो कर रहे हैं। आज भारत में पॉजिटिव आउटलुक, इन्वेस्टमेंट और परफॉर्मेंस एक प्रकार से अपॉर्चुनिटीज की पीक पर है कि करीब 60 साल के बाद আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা শান্তনু সেন এবং কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। কি বলেছেন তারা শোনাবো পর। বিগত 10 বছরে আমরা দেখেছি বাজেটের নামে পরিহাস কাকে বলে, মানুষের জীবন নিয়ে খেলা কাকে বলে। রেল বাজেট তো আলাদা করে উঠিয়েই দিয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গগনচুম্বী। বেকারত্ব নিয়ে কোনো কথা বাজেটে থাকে না। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কোনো কথা বাজেটে থাকে না। তার উপরে এমন একটা সময় বাজেট পেশ করতে যাচ্ছে যে সময় শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি, নিট কেলেঙ্কারি তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এমত অবস্থায় ভারতবর্ষের মানুষ এই নরবরে সরকারের কাছ থেকেও সেরকম কোনো ভালো বাজেট আশা করে না। প্রতিবার বাজেট আসে আর বাজেট যায়, আর বাজেটের অ্যালোকেশন কমে, মানুষের জনস্বার্থ লঙ্ঘিত হয়। ভারতবর্ষের সব থেকে বেশি বেকার, মাথাপিছু রোজগার নেই, ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট প্রতিদিন কমছে। প্রতিদিন রেল বাজেটের সঙ্গে ইউনিয়ন বাজেট যুক্ত করা, অথচ দেখবেন যত অ্যালোকেশন হচ্ছে তার মধ্যে সেফটি সিকিউরিটি বলে কিছু নেই। গ্রামীণ রোজগার যোজনার অ্যালোকেশন কমছে, আর উনি গল্প দিচ্ছেন। নজর রাখবো অন্যান্য খবরে। মঙ্গলবার নিয়ম মেনে 4 বিধায়কের শপথ গ্রহণ। রাজ্যপালকে ছাড়াই বিধানসভাতে শপথ 4 বিধায়কের। শপথ নেবেন মুকুটমণি অধিকারী, মধুপর্ণা ঠাকুর, পাশাপাশি শক্তি পাণ্ডে এবং কৃষ্ণ কল্যাণী। 13 জুলাই উপনির্বাচন হয়েছে রাজ্যের 4 কেন্দ্রে। বিধায়কের শপথ গ্রহণ করাতে রাজভবনে চিঠিও পাঠিয়েছিল বিধানসভার সচিবালয়। যদিও সেই চিঠির জবাবে রাজভবন যে চিঠিটি পাঠিয়েছে সেখানে বিধানসভার সচিবালয়কে যে চিঠি পাঠানো হয়েছে শপথ গ্রহণ সংক্রান্ত কোনো বিষয়ে সেখানে উল্লেখ করা হয়নি। এর আগে আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্যের 2 বিধানসভায় যে উপনির্বাচন হয়েছিল সেক্ষেত্রে সেই 2 বিধায়কের শপথ গ্রহণ নিয়েও কিন্তু জটিলতা তৈরি হয়েছিল।
বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবো। আমাদের অধিবেশন শুরু হবে দুটোর সময়। আমাদের অবিচুরি রেফারেন্স এবং আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্টটা যেটা পেশ করা হবে এটা করেই আজকের অধিবেশন শেষ হবে। আগামীকাল আমাদের যে মাননীয় যে 4 জন সদস্য যারা জিতে এসছেন তাদের শপথ গ্রহণ হবে। আপনাদের শোনালাম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে ঠিক কি বলেছেন, আর রাজনৈতিক মহলের তরফে কি প্রতিক্রিয়া উঠে এসেছে এ বিষয়ে পরপর শোনাবো। ওদের নতুন ধর্ম বাবা হয়েছে, রাজ্যপালকে ধরে চেষ্টা করবে শপথ গ্রহণ পেছোতে, আর নইলে পরে এই ধরনের নাটক সস্তার নাটক করবে। বিজেপির নাটকে কিছু যায় আসে না। বিজেপি নিজেরাই বাংলায় ব্রাত্য, বিজেপিকে বাংলার মানুষ কার্যত অস্তিত্বহীন গুরুত্বহীন করে দিয়েছে। এখন সুকান্ত মজুমদার শুভেন্দুর সাথে লড়বে না শুভেন্দু দিলীপ ঘোষের সাথে লড়বে, এই নিয়ে ওরা নাজেহাল। ওদের কথা কোনো গুরুত্ব বাংলার মানুষ দেয় না। এই 4 বিধায়ক সমমহিমায় শপথ নেবেন এবং তারা মানুষকে পরিষেবা দেবেন। সেই পরিষেবা দেওয়ার জন্য মানুষ তাদের নির্বাচিত করেছেন, সেই পরিষেবা তারা দেবেন। নবান্ন আর রাজভবনের যে দ্বৈত, এই যে ঝগড়া, এই যে দ্বৈরথ, এটা একটা পরিকল্পিত কাঁচা নাটক। বাংলার এত ইস্যু আছে, বাংলার এত জ্বলন্ত সমস্যা, আইন শৃঙ্খলা থেকে শুরু করে রুটি রুজি রোজগার বাসস্থান, যেমন বিজেপি তেমন তৃণমূল। কি প্রয়োজন আছে বলুন তো? কার উপকারে লাগবে এইসব? এই যে এতদিন ধরে 2 জন বিধায়ককে আটকে রাখা হয়েছিল, তাদের শপথ নেওয়া হয়নি। আবার দেখুন এই 4 জনকে নিয়ে এই যে রাজভবন আর রাজ্যপাল এবং তৃণমূল কংগ্রেসের যে দ্বৈরথ শুরু হলো, এটাতে তো যে অঞ্চল থেকে জিতেছেন তারা, তাদের পরিষেবা দিতেও তো তাদের অসুবিধা হচ্ছে। তো এটা কেন রাজভবন আটকাচ্ছে, কেন রাজ্যপালের সাথে কথা বলছেন না তৃণমূল বা নবান্ন? এই দুজনেরই তো প্রচেষ্টার অভাব। এটা অত্যন্ত খারাপ নিদর্শন। এটা কিন্তু আমরা বারবার বলছি, নজর ঘোরানোর জন্য দুজনেরই একটা পরিকল্পিত নাটক। ওদের নতুন ধর্ম বাবা হয়েছে, রাজ্যপালকে ধরে চেষ্টা করবে শপথ গ্রহণ পেছোতে, আর নইলে পরে এই ধরনের নাটক সস্তার নাটক করবে। অগণতান্ত্রিক, অসাংবিধানিক, ট্র্যাডিশন ভাঙা, এ বিষয়ে আমার আইনটা সঠিক জানা নেই। আমার বিরোধী দলনেতা ভালো বলতে পারবেন, আপনি তার সাথে কথা বললে আরো ভালো বলতে পারবেন। কিন্তু আমরা ট্র্যাডিশনালি দেখে এসেছি, রাজ্যপাল তার নিযুক্ত কাউকে দিয়ে, স্পিকার, ডেপুটি স্পিকার বা আদার্স কোনো পার্সনকে দিয়ে বা রাজভবনে গিয়ে এরা শপথ নেন। কিন্তু এখন তো আর এই রাজ্যে ভীমরাও আম্বেদকরের আইন চলে না। পিসিমণির আইনে যদি স্পিকার হয় তাহলে স্পিকার হবে। তাদের শপথ বাক্য পাঠ করাবার ক্ষেত্রে বিধানসভা স্পিকারের অধিকার আছে। রাজ্যপাল এটা নিয়ে অকারণে ছেলে মানুষই করছে। আপনাদের রাজনৈতিক মহলের তরফে কি প্রতিক্রিয়া উঠে এসেছে শোনালাম। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিধানসভা থেকে সরাসরি। দুর্গাদাস, বিধানসভার সচিবালয়ের তরফে রাজভবনের কাছে চিঠি পাঠানো হলেও কোনো সদুত্তর না মেলায় বিধানসভার রীতি মেনে আগামীকালই শপথ নেওয়ার কথা ঘোষণা করেছেন বিধানসভা স্পিকার 4 বিধায়কের জন্য। এর আগে আমরা দেখেছিলাম সায়ন্তিকা এবং রিয়াত হোসেনের শপথ গ্রহণ ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। সেক্ষেত্রে স্পিকারের অবস্থান কি আজকের বিষয়? আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব। তবে এর আগে আমরা দেখেছিলাম যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকারের যে এই 2 উপনির্বাচন, অর্থাৎ বিধানসভা যে উপনির্বাচন হয়, 2 বিধায়কের শপথ নিয়েও কিন্তু জটিলতা তৈরি হয়েছিল। 4টের চারদিকে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর। সঙ্গে ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে খবরে নজর রেখেছিলাম সেই খবরে ফিরব। মঙ্গলবার নিয়ম মেনে 4 বিধায়কের শপথ গ্রহণ। রাজ্যপালকে ছাড়াই বিধানসভাতে শপথ গ্রহণ। 4 বিধায়কের শপথ নেবেন মুকুটমণি অধিকারী, মধুপর্ণা ঠাকুর, শপথ নেবেন সুপ্তি পাণ্ডে, কৃষ্ণ কল্যাণী। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় সরাসরি বিধানসভা থেকে। দুর্গাদাস, আমরা দেখলাম যে এর আগেও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকারের যে শপথ গ্রহণ ঘিরে রাজভবনের সঙ্গে সরকারের যে জটিলতা তৈরি হয়েছিল বিধানসভার, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার অবস্থান স্পষ্ট করলেন। রাজ্যপাল তিনি এ বিষয়ে কি বলছেন? কারণ চিঠি পাঠানো হয়েছিল সচিবালয়ের তরফে, কিন্তু কোনো রকম কোনো সদুত্তর মেলেনি।
আপনাদের জানিয়ে রাখবো, এর আগে আমরা দেখেছিলাম দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে 13ই জুলাই। বিধায়কদের শপথ গ্রহণ করাতে রাজভবনে চিঠি পাঠিয়েছিল বিধানসভার সচিবালয়, কিন্তু বিধানসভার চিঠির জবাবে রাজভবন যে চিঠিটি বিধানসভার সচিবালয়কে পাঠিয়েছিল সে জায়গায় শপথ গ্রহণ সংক্রান্ত কোনো দায় দায়িত্বের কথা বা কোনো বিষয় উল্লেখ করা হয়নি। এর আগেও আমরা দেখেছিলাম যে দুই বিধায়কের শপথ গ্রহণ ঘিরে রাজভবনের সঙ্গে টানাপোড়েন তৈরি হয় বিধানসভার, এবং বাংলায় দ্বিতীয় দফার যে বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ গ্রহণ নিয়েও জট তৈরি হতে পারে বলে আশঙ্কা ছিল রাজনৈতিক মহলে। আর এই আবহেই সোমবার থেকে বিধানসভার অধিবেশনের শুরুতে এই কথা বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দুর্গাদাস, এক্ষেত্রে বিধানসভার স্পিকার তিনি তার অবস্থান স্পষ্ট করলেন, বিধানসভার সচিবালয়ের তরফে চিঠি পাঠালেও তার কোনো সদুত্তর মেলেনি এই সংক্রান্ত। সেক্ষেত্রে রাজ্যপালের এবার কি অবস্থান থাকবে বা কি বিষয় জানা যাচ্ছে? Yes. নজর রাখবো অন্যান্য খবরের দিকে। রাজ্য জুড়ে হিমঘরগুলিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক আলু ব্যবসায়ী সমিতির। কর্মবিরতির জেরে শুনশান হিমঘরগুলি থেকে আলু বাজারে পৌঁছচ্ছে না। বাজারে আলুর ঘাটতির আশঙ্কা, বাড়তে পারে আলুর দাম, এমনটাই জানা যাচ্ছে। বিভিন্ন জায়গায় আলুর যে গাড়িগুলো সেই গাড়িগুলিকে আটকে দেওয়া হচ্ছে, ট্রাক চালকদের আটকে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যে, অর্থাৎ ভিন রাজ্যে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। আর সেই জায়গাতেই ব্যবসায়ী সমিতির তরফে যে কর্মবিরতির ডাক দেওয়া হয় এবং তার জেরে কিন্তু যথেষ্টই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। বড় ধর্মঘটের ডাক এবং সে জায়গা থেকে আলুর দাম বাড়তে পারে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যারা হিমঘর থেকে আলু নিয়ে বাজারে সরবরাহ করেন এবং সেই আলু ট্রাক ভিন রাজ্যে যেতে যাওয়ার সময় আটকে দেওয়া হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আলু ব্যবসায়ী সমিতির তরফে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে আলুর দাম বাড়ছে। ক্রেতা থেকে বিক্রেতা তারা সকলেই সমস্যায় পড়েছেন। আসানসোল ও বাঁকুড়া দু জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। আসানসোল থেকে উৎপল রয়েছেন, বাঁকুড়া থেকে স্বরূপ রয়েছেন। আসানসোলে এই মুহূর্তে উৎপল, কি ছবি ধরা পড়ছে? কারণ আলুর দাম বাড়তে পারে এই আশঙ্কা করা হচ্ছে, বাজারে আলুর যোগান কমে আসছে এই কর্মবিরতির সিদ্ধান্তের পর। দেখো, আসানসোল যে 19 নম্বর জাতীয় সড়কের উপর যে ডুগুডি চেকপোস্ট রয়েছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সীমান্ত, সেই সীমান্তে দেখা গিয়েছে যে গত পরশু থেকে যে আলু ঝাড়খণ্ড যাচ্ছে এবং বিহার যাচ্ছে সেই গাড়িগুলোকে আটকে দেওয়া হয় পুলিশের তরফ থেকে। পুলিশ আধিকারিকদের একাংশ জানিয়েছেন যে নির্দেশিকা রয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে দাম নিয়ন্ত্রণ যতদিন পর্যন্ত হবে তো সেই পর্যন্ত বিহার এবং ঝাড়খণ্ডে আলু রপ্তানি করা যাবে না। তাই গাড়িগুলোকে দাঁড় করা দেওয়া হয় এবং গাড়ি চালকদের বলে দেওয়া হয় যে যারা যেখান থেকে লোড করেছে সেখানে যেন ফিরে যায়, তারা কোনো মতেই বিহার এবং ঝাড়খণ্ডের সীমানা পেরোতে দেবে না, এই বলে তাদেরকে জানানো হয়। বেশ কয়েকটি গাড়ি ফিরে নেওয়া হলেও কয়েকটি লরি ছিল তাদের সমস্যায় পড়েছে। তারা জানান, লরি চালকরা জানান যে বৃষ্টির কারণে এবং যে কাঁচা মাল সেটা পচে যেতে পারে, তারা সমস্যায় পড়েছে এবং তাদের পকেটে যে পয়সাও নেই যে তারা 3 দিন হয়ে গেল যে খাবার খাবে, এই নিয়ে তারা সমস্যা রয়েছে। তারা জানান বেশ কিছু গাড়ি ফিরে দেওয়া হয় এবং দু একটা থাকলেও আপ অ্যান্ড ডাউন হচ্ছে, কেউ আসছে কেউ যাচ্ছে, কেউ তাদেরকে ফিরে দেওয়া হচ্ছে। পুলিশ তাদেরকে বোঝানো হচ্ছে যে আমরা কোনো মতে ফিরে দিতে ঝাড়খণ্ড পেরোতে দিতে পারবো না। একদমই উৎপল, সঙ্গে থাকো। বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, যেভাবে বাজারে যোগান কমছে আলুর এবং কর্মবিরতির ডাক দেওয়ার ফলে সেক্ষেত্রে আলুর দাম বাড়তে পারে, প্রশাসন হস্তক্ষেপ করছেন এই বিষয়ে। প্রশাসন পরবর্তীতে কি ভাবছেন, কি সিদ্ধান্ত পথে হাঁটছে প্রশাসন? দেখো, এখনো পর্যন্ত প্রশাসনিক কোনো সিদ্ধান্তের বিষয় জানা যায়নি। তবে যেটা মূলত যেটা সমস্যা তৈরি হতে পারে, হয়তো আজকে হয়তো সমস্যা হচ্ছে না, কিন্তু
বাজারে এই মুহূর্তে যে পরিমাণ আলু মজুদ রয়েছে সেই আলু মজুদ কিছুদিনের মধ্যে হয়তো সেটা বিক্রি হয়ে যাবে, কিন্তু আজ থেকে যেভাবে কর্মবিরতি শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য, হিমঘর থেকে একদম আলু বেরোয়নি, আলু শেডে নামানো হয়নি, স্বাভাবিকভাবেই আজকে কিন্তু কোনো বাজারজাত হয়নি আলু, হিমঘর থেকে আলু কোনো বাজারজাত হয়নি। যেহেতু ব্যবসায়ীরা কর্মবিরতি ডেকেছেন, কিন্তু আগামী 2-3 দিন যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু আলুর বাজারে বড় একটা ধাক্কা হতে পারে, আলুর যোগান বাজারে কমতে পারে এবং প্রয়োজনে কিন্তু আলুর দাম যথেষ্ট বৃদ্ধি পেতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করাই হচ্ছে। কারণ আমরা আজকে শহরের বিভিন্ন প্রান্তের বাজার, আলুর বাজার যেখানে ঘুরেছি, সেখানে মূলত ব্যবসায়ীরা যারা আলু বিক্রেতা যারা রয়েছেন, যারা ব্যবসাদার রয়েছেন, তাদের যেটা বক্তব্য যে এইভাবে যদি চলতে থাকে কর্মবিরতি, তাহলে কিন্তু আগামী দিনে আলুর যোগান কমবে এবং আলুর দাম কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। অন্যদিকে এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্তের বিষয় কিন্তু জানা যায়নি। কিছুক্ষণ আগেও আলু ব্যবসায়ী সমিতি যারা রয়েছেন, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যারা মূলত এই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন, যারা কর্মবিরতির পথে এখনো পর্যন্ত হাঁটছেন রাজ্য সরকারের সাথে আলোচনার রাস্তা খোলা রেখে, তাদের কাছ থেকে যেটা জানতে পারা গেছে, এখনো পর্যন্ত সরকারিভাবে বা প্রশাসনিকভাবে কোনো ধরনের কোনো পদক্ষেপের বিষয় কিন্তু এসে পৌঁছয়নি। কিন্তু মূলত আলু ব্যবসায়ী যারা মূলত হিমঘর থেকে আলুটাকে কিনে বাজারে নিয়ে যান, সেই জায়গায় কিন্তু যে একটা চরম একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা আগামী দিনে আলুর বাজারে কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন বা আশঙ্কা করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফ থেকে। কিন্তু আলু ব্যবসায়ীদের যেটা অভিযোগ, যে অভিযোগের ভিত্তিতে মূলত যে প্রতিবাদে মূলত তারা আজকে কর্মবিরতির পথে নেমেছেন, যে বিভিন্ন প্রান্তে আলুর রপ্তানি আটকে দেওয়া, গাড়ি আটকে দেওয়া, পুলিশি জুলুম, এই ধরনের প্রতিবাদের জন্যই তারা কিন্তু এই ধরনের একটা কর্মবিরতির পথ বেছে নিয়েছেন। তবে এই পথ যদি অনির্দিষ্ট কাল ধরে এই কর্মবিরতি চলতে থাকে, তাহলে কিন্তু বিভিন্ন বাজারে, রাজ্যের বিভিন্ন বাজারে আলুর দাম বাড়বে। অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি উৎপল ছিলেন আসানসোল থেকে। ধন্যবাদ উৎপল। রাজ্য জুড়ে হিমঘরগুলিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে আলু ব্যবসায়ী সমিতিগুলির তরফে। কর্মবিরতির জেরে শুনশান হিমঘর থেকে বাজারে আলু পৌঁছচ্ছে না, যোগান বাজারে কম বাজারে আলুর ঘাটতির আশঙ্কা, বাড়তে পারে আলুর দামও। প্রসূন মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। প্রসূন, এই মুহূর্তে সেখানে কি ছবি, কি জানা যাচ্ছে? সপ্তাহের প্রথম দিন আজ সোমবার বিভিন্ন হিমঘরগুলিতে দেখা যাচ্ছে একই চিত্র, সব জায়গায় শুনশান। হিমঘরের যে শেডে আলু প্রতিনিয়ত নামে, সেই আলু নামানো বন্ধ আছে। বিভিন্ন কর্মীরা, তারাও অস্থায়ী যারা কর্মী আছে, তারাও একটা সংকটের মুখে পড়েছে। ব্যবসায়ীদের এই ধরনের চিন্তা ভাবনা, ব্যবসায়ীর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এ রাজ্য থেকে অন্য রাজ্যে আলু স্থানান্তরিত করার সময় তাদেরকে একটা প্রশাসনিক হয়রানির মধ্যে পড়তে হচ্ছে রাস্তাতে। সেই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ না ওই সমস্যাটা সমাধান হয়, আমরা আলু নামাবো না, এই ধরনের একটা চিন্তা। তো এতে একটা দৈনিক যে সবজি বাজার, সেই সবজি বাজারগুলো এখনো অব্দি আলু মজুদ আছে বলা যেতে পারে, কিন্তু আগামী এরকম যদি কয়েকদিন চলতে থাকে কন্টিনিউ, তাহলে ওই বাজারগুলিতেও আলুর একটা সংকট দেখা দেবে। ক্রেতাটা এটাই মনে একেবারে, এবং সেক্ষেত্রে আলুর দামও বাড়তে পারে। ধন্যবাদ প্রসূন। জেলার পাশাপাশি শহরের দিকেও নজর রাখবো। রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতিতে আলুর ঘাটতির আশঙ্কা করা হচ্ছে, আলুর দাম বাড়তে পারে। শহরে বাজারের পরিস্থিতি ঘুরে দেখলো কলকাতা টিভি। দেখুন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের প্রতিবেদন। আলু ব্যবসায়ী সমিতির যে কর্মবিরতির ডাক দেওয়া আছে, তাতে কিন্তু মূলত রাজ্যে যে আলুর ঘাটতি, সে আলুর ঘাটতি মেটানোর জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছিলেন, যতক্ষণ না সেই ঘাটতি মিটছে এবং দাম যতক্ষণ না নিয়ন্ত্রণে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাইরে রপ্তানি করা যাবে না। এবং বিভিন্ন জায়গায় পিকেট বসিয়ে সেই গাড়িগুলোকে আটকানো হচ্ছে। তার ক্ষোভেই বা বলা যায় তার প্রতিবাদেই কিন্তু আলু ব্যবসায়ী সমিতির এই কর্মবিরতি। আমি মানিকতলা বাজারে রয়েছি এবং আমার ঠিক পেছনে এখানে আলুর পসরা সাজিয়ে যিনি দোকানে তিনি বসেছেন, এবং তার কাছ থেকে জানবো আমরা যে এই মুহূর্তে আলুর কি পরিস্থিতি, অর্থাৎ কি দামে আলু বিকোচ্ছে এখানে। এখানে কিন্তু যারা মূলত কেনাকাটা করতে আসেন তাদেরও ক্ষোভ রয়েছে, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু ক্রেতাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা হওয়াই স্বাভাবিক। দামের মধ্যে কিন্তু ব্যাপক তারতম্য আমরা আগেও লক্ষ্য করেছি, এখনো দেখতে পাচ্ছি সেই দামের মধ্যে তারতম্য। আমরা একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করব। দাদা, যেভাবে আলুর দাম বাড়ছে, স্বাভাবিকভাবে নিম্ন মধ্যবিত্ততে একেবারে নাভিশ্বাস, কতটা বেগ পেতে হচ্ছে বাজার করতে এসে? প্রচুর বেগ পেতে হচ্ছে, যে এত সবজির দাম বেড়ে গেছে, এত আলুর দাম, এরকম পেঁয়াজের দাম, আদার দাম,
যে বাজারে আসছি ব্যাগ ভর্তি হচ্ছিল 300 টাকা বাজার করছি, এরকম সমস্যা পড়তে হচ্ছে মানুষকে। এত দাম বাড়লে কি করে আমরা চলবো? তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করে নেব। দাদা, এই মুহূর্তে বাজারে কততে আলু বিক্রি হচ্ছে জ্যোতি এবং চন্দ্রমুখী? 32 টাকা দিয়ে 35 টাকা, চন্দ্রমুখী 35 টাকা। দাম বাড়লে তো আপনি ট্রান্সফারের কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমাদের যা ডেলি আছে ওটা তো আমাদেরকে বেচতেই হচ্ছে। ঠিক আছে, দাম বাড়লে বেচবো, বাড়িয়ে আর কমলে কম করে বেচবো। আপনারা যেই দামে পাবেন সেই দামেই বেচবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও তো আমাদের শুরু থেকে যা দামে পাবো ওই দামে পাবো। ক্রেতা বিক্রেতা প্রত্যেকের মধ্যেই কিন্তু চাপা ক্ষোভ রয়েছে, কেননা যেভাবে এইবার আলু ব্যবসায়ী সমিতি তারা বিক্ষোভ দেখিয়ে বা বলা যেতে পারে প্রতিবাদ করে এই যে রপ্তানি আটকে দেওয়া হয়েছে তার প্রতিবাদে যেভাবে তারা কর্মবিরতি ডাক দিচ্ছে, যদিও তারা রাজ্যের সঙ্গে আলোচনা করবেন, কথা বলবেন এবং দাম নিয়ন্ত্রিত হবে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে তাও নিম্ন মধ্যবিত্তের কিন্তু একেবারে বলা যেতে পারে নাভিশ্বাস উঠেছে এবং যারা বিক্রেতা তারাও কিন্তু খুব একটা সুখে নেই। তাদেরকে যেই দামে তাদের কিনতে হচ্ছে সেই দামে কিছুটা নিজেদের জন্য লাভ রেখে তাদেরকে ছাড়তে হচ্ছে। সব মিলিয়ে এখন কিন্তু বেশ ঘোরালো পরিস্থিতি এই বাজারগুলোতে, মূলত আলুকে কেন্দ্র করে, এবং আলুর দাম বাড়ার আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। নজর রাখবো অন্যান্য খবরে। পানিহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট ভাঙচুর, প্রতিবাদে খড়দহ থানা ঘেরাও করে বিক্ষোভ। পানিহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের ঘটনা, ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ। পানিহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা এবং যেমনটা জানা যাচ্ছে ঘটনাস্থলে পৌঁছেছেন খড়দহ থানার পুলিশ। জয়ন্ত মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, কোন বিষয়কে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এলো পানিহাটিতে? মূলত যে এলাকা দখলকে কেন্দ্র করে একটা দীর্ঘদিনের কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূল কর্মী রানা বিশ্বাসকে মারধর করে, অপর আরেক তৃণমূল কংগ্রেস কর্মী পরিতোষ, তার গোষ্ঠীর লোকজনরা কিন্তু মারধর করে। এই পরিতোষ কার মদতে মূলত চলতো, যেটা অভিযোগ উঠে আসছে যে এই পরিতোষ কিন্তু বুবাই মল্লিকের মদতে চলছে এবং বুবাই মল্লিকের কিন্তু যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে 14 নম্বর ওয়ার্ডে, সেখানে কিন্তু পার্টি অফিসের ভেতরে কিন্তু জুয়া, টিএস, মদের আসে ইত্যাদি বসতে বলে স্থানীয় সূত্র থেকে অভিযোগ। যদিও সরাসরি কেউ মুখ খুলতে ভয় পাচ্ছে, কারণ যদি পরিপ্রেক্ষিতে কোনো ক্ষতিগ্রস্ত হতে হয় সেই কারণে কিন্তু সরাসরি মুখ খুলতে ভয় পাচ্ছে। মূলত এই কারণেই কিন্তু এই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা তৈরি হয় এবং পরবর্তীতে কিন্তু রানা বিশ্বাসকে কিন্তু মারধর করা হয়। যুব তৃণমূল নেতা রানা বিশ্বাসকে মারধর করে। পরবর্তীতে রানা বিশ্বাসের যেভাবে আক্রান্ত হয় মারধরের পর, এই আক্রান্ত তৃণমূল কর্মী রানা বিশ্বাস এবং তার সমর্থকরা কিন্তু খড়দহ থানা ঘেরাও করে কিন্তু বিক্ষোভ করে এবং পরিপ্রেক্ষিতে রানা বিশ্বাসের যারা লোকজনরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই বুবাই মল্লিকের যে পার্টি অফিস রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ভাঙচুর চালায় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব সরব হয় এবং মূলত যেটা দাবি করছেন তৃণমূল কাউন্সিলর প্রবীর ভট্টাচার্য দাবি করেছেন যে এলাকায় যে অসামাজিক কাজকর্ম সেটা কিন্তু বন্ধ করতে হবে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন নিজের দলের পক্ষে, তো সেই ক্ষেত্রেই কিন্তু সরব হয়েছিলেন তৃণমূল নেতৃত্ব যে এলাকায় যে অসামাজিক কাজকর্ম চলতো সেটা কিন্তু বন্ধ করতে হবে। এই কারণেই মূলত বচসা তৈরি হয় এবং যেটা জানা যাচ্ছে যে এলাকা দখলকে কেন্দ্র করে বচসা তৈরি হয় এবং তার পাশাপাশি বুবাই মল্লিক তিনিও যেটা দাবি করেছেন, যার মধ্যে পরিতোষ কিন্তু রানার উপরে চড়াও হয়েছিল, তিনি বলেছেন যে বুবাই মল্লিককে কিন্তু দীর্ঘদিন ধরে যে তৃণমূল কংগ্রেস করতে দেওয়া হবে না, এমন কিন্তু অনেক হুমকি দিচ্ছিল তৃণমূল কংগ্রেসের একাংশের লোকজনেরা। একদমই জয়ন্ত, এবং তারপরে এই ধরনের ঘটনা। ধন্যবাদ তোমায়। পানিহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে এলো। পানিহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট ভাঙচুর করার বাড়ি, প্রতিবাদে খড়দহ থানা ঘেরাও করে বিক্ষোভ। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভয়াবহ ভাঙনের মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র, যেমনটা জানা যাচ্ছে যে কপিল মুনির আশ্রম একাংশ নদী গর্ভে চলে গিয়েছে। ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে
রাজ্যের অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম সোমবার সকাল থেকেই জলোচ্ছ্বাসের জেরে স্নানঘাটের 1 থেকে 5 নম্বর কংক্রিটের রাস্তা, গাছ, অস্থায়ী দোকান, বিদ্যুতের খুঁটি তলিয়ে যাচ্ছে সমুদ্রে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তটে এবং সিভিল ডিফেন্সের যারা কর্মীরা তাদের পক্ষ থেকে পুণ্যার্থীদের সাগরে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে লাগাতার মাইকিং চলছে। নামখানা থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, যেভাবে আমরা দেখছি যে কপিলমুনি আশ্রমের একাংশ নদীগর্ভে চলে গিয়েছে, প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কি সতর্কতা নেওয়া হয়েছে? সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা তারা কতটা আতঙ্কিত, বাসিন্দারা কতটা আতঙ্কিত? একদমই দেখো, প্রথমত এই যে ভয়াবহ ভাঙন আর এই ভাঙনকে ঘিরে কিন্তু রীতিমতন আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কপিলমুনি আশ্রম লাগোয়া ব্যবসায়ী থেকে শুরু করে ওখানকার স্থানীয় মানুষজন। তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে গতদিনের মতন আজ ফের সকালেও কিন্তু এই একদিকে ভরা কোটাল এবং অন্যদিকে পূর্ণিমা, দুয়ের জেরেই কিন্তু সমুদ্রের যে জলোচ্ছ্বাস, সেই প্রবল জলোচ্ছ্বাসে একেবারেই কিন্তু কপিলমুনি আশ্রমের সামনে যে গঙ্গাসাগরের সমুদ্র পাড়, সেই পাড়ের লাগোয়া যে ঢালাই রাস্তা, সেই ঢালাই রাস্তা, গাছ থেকে শুরু করে লাইট পোস্ট, ইলেকট্রিক পোস্ট এবং বেশ কিছু অস্থায়ী দোকান তলিয়ে যেতে শুরু করেছে। রীতিমতন আতঙ্কময় একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সাগর ব্লক প্রশাসনের তরফে কিন্তু এই যে দুর্যোগপূর্ণ একটা পরিবেশ আবহাওয়া, সেটা মোকাবেলায় যথেষ্ট তৎপর ভূমিকা পালন করা হয়েছে। সকাল থেকেই কিন্তু গঙ্গাসাগরের যে সমুদ্র তট, সেখানে সিভিল ডিফেন্সের কর্মীদের পক্ষ থেকে লাগাতার মাইকিং প্রচার করা হচ্ছে এবং সেই মাইকিং প্রচারের মাধ্যমে অস্থায়ী দোকানদারগুলোকে তাদেরকে নিজেদের দোকান নিয়ে অন্যত্র সরে যাওয়ার কথা যেমন বলা হয়েছে, তেমনি সমুদ্র তটে যাতে কোনো রকম পর্যটকেরা নামতে না পারে সেই দিকটা মাথায় রেখেও কিন্তু বারবার মাইকিং করা হচ্ছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, এই যে ভরা কোটাল এবং পূর্ণিমা, দুয়ের জেরে কিন্তু একেবারেই সুন্দরবনের উপকূলীয় এলাকা জুড়ে দুর্যোগের ভুকুটি এবং এই দুর্যোগে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কপিলমুনি আশ্রম চত্বরের পাশাপাশি নামখানার মৌসুমী দ্বীপ। সেখানে বালিয়াড়াতে বটতলা নদীর 800 মিটার কাঁচা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, বেশ কয়েকটি ঘর বাড়ি এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে, সেখানেও মানুষজনকে সরানোর কাজে হাত লাগিয়েছে প্রশাসন। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, বারবার সুন্দরবন মানে কিন্তু একাধিক প্রাকৃতিক দুর্যোগ, আর প্রতিবারে প্রাকৃতিক দুর্যোগে কোনো না কোনো জায়গায় বাঁধ ভাঙনের কবলে পড়ে বিপর্যস্ত হয় জনজীবন। তাই স্বাভাবিকভাবে আর অস্থায়ী মেরামত নয়, কপিলমুনি আশ্রমের সামনে হোক কিংবা মৌসুমী দ্বীপ, প্রত্যেকটি জায়গায় সাধারণ মানুষ থেকে পর্যটন থেকে শুরু করে ব্যবসায়ীরা তারা চাইছেন যে স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণ হোক। একদমই। সেক্ষেত্রে মৌসুমীতে নদী বাঁধে ভয়াবহ ভাঙন, প্রায় 800 মিটার নদী বাঁধ ভেঙে গিয়েছে বিস্তীর্ণ এলাকা এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোয়েল এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? নদী বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন, কংক্রিটের বাঁধ তৈরির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের তরফে এখনো অবধি কি পদক্ষেপ? একেবারেই দেখো, এই মুহূর্তে যেহেতু ভরা কোটাল এবং অন্যদিকে পূর্ণিমা, দুয়ের জেরে উত্তাল রয়েছে সমুদ্র এবং নদী, সেই জায়গাতে নদী এবং সমুদ্রের জলস্তর সেটাও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং জলোচ্ছ্বাস হচ্ছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে প্রশাসনের তরফে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে দ্রুততার সঙ্গে কিন্তু ইরিগেশন দপ্তরের সঙ্গে কথা বলে যাতে টেম্পোরারি মেরামতের কাজ শুরু করা যায়, সেই দিকে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু ইরিগেশন দপ্তর এবং স্থানীয় যে পঞ্চায়েত তারা অ্যালার্ট রয়েছে। দফায় দফায় পঞ্চায়েতের আধিকারিক থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকরা সেই ভাঙন কবলিত যে এলাকা সেখানে যাচ্ছেন, পরিদর্শন করছেন এবং ভাঙন কবলিত এলাকায় যাদের বাড়ি তাদেরকে সরানোর কাজও করা হচ্ছে। ধন্যবাদ কোয়েল। কোয়েল মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি নামখানা থেকে। আইসক্রিমের ফ্রিজারে দেহ উদ্ধার, মালদহের মঙ্গলবাড়ির ঘটনা। দেহটি বনগাঁর বাসিন্দা মৃণাল কান্তি বসুর। আইসক্রিম কারখানার গাড়ির চালক ছিলেন মৃণাল, এমনটাই জানা যাচ্ছে। আইসক্রিমের ফ্রিজারে দেহ উদ্ধারের ঘটনা এবং যার দেহ উদ্ধার হয়েছে তিনি বনগাঁর বাসিন্দা। মালদহের মঙ্গলবাড়িতে এই ঘটনা ঘটেছে। মালদহের মঙ্গলবাড়ি থেকে দেহ উদ্ধার। গৌতম চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। গৌতম, এখনো পর্যন্ত এই ঠিক কি ঘটনা ঘটেছে? পুলিশ প্রাথমিকভাবে কি বলছে? ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত? দেখো বাসুদি, প্রথমে বলে রাখি যে এই যে মারা গেছে তার নাম মৃণাল কান্তি বসু। সে গাড়ি চালক, ওই যে আইসক্রিম যে গোডাউন, সেই আইসক্রিমের গোডাউনে গাড়ি নিয়ে যাওয়া আসা করতো এবং রাত্রে ওই গোডাউনে থাকতো। তার বাড়ি কিন্তু মালদাতে নয়,
তার বাড়িতে খবর দেওয়া হয়েছে এবং এই বনগাতে বাড়ি, এবং পুলিশ বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেছে। ইতিমধ্যেই মালদা মেডিকেল কলেজে তার ময়না তদন্ত সম্পূর্ণ হয়েছে এবং যেটুকুটা আমরা জানতে পারছি যে তার যেহেতু তার শরীরে কিন্তু বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, পুলিশ পোস্টমর্টম রিপোর্টের উপরে নির্ভর করছে। এবং যে আইসক্রিমের গোডাউনের যে মালিক সে কিন্তু বলছেন যে এই যে যার মৃতদেহ পাওয়া গেছে মৃণালকান্তি বসু, সে কিন্তু নিয়মিত রাত্রেবেলা মদ খেত এবং মদ্যপান করে ওই গোডাউনে সে রাত্রে থাকত এবং এই অত্যাধিক গরমের জন্য হয়তো ডিপ ফ্রিজের ভিতরে সে ঠান্ডা লাগবে বলে ঢুকেছিল এবং বাইরে মানে অটোমেটিক লক সিস্টেম, এই ডিপ ফ্রিজগুলো অনেক বড় বড় এবং ভিতরে ঢুকে গেলে কিন্তু ভিতর থেকে লক খোলার কোনো সিস্টেম নেই। পুলিশও সেটা দেখেছে এবং পুলিশ গোডাউনের মালিক এবং ম্যানেজার দুজনেরই জবানবন্দি নিয়েছেন। পুলিশ সবটাই তদন্ত করে দেখছে। এখন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে যে তাকে কেউ খুন করে ভিতরে ফ্রিজের ঢুকিয়ে দিয়েছে না অন্য কোনো কারণে গরমের জন্য সে ভিতরে ঢুকেছিল ফ্রিজে। ধন্যবাদ। 4টে 4 দিক আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।